কাপ চায়ের সাথে হয়ে যাক আজকের গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়। আজ্ঞে, বিভূতিভূষণ মুখোপাধ্যায় মানে সেই গনসার বিয়ে, রানুর প্রথম ভাগ ইত্যাদি নানা মজাদার গল্পের লেখক সেই বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের জামাইয়ের উপকারিতা। শুরু করছি। দীননাথ বেগুনি লুঙ্গিখানা পরিয়া বাহিরের রকে ইজি চেয়ারে হেলান দিয়া তৃপ্ত মনে গড়গড়া সেবন করিতেছিলেন। এমন সময় বাল্যবন্ধু আশুতোষ আসিয়া উপস্থিত হইলেন। পাশেই একখানি ডেক চেয়ার, গড়গড়ার নল দিয়া সেইটা নির্দেশ করিয়া দীননাথ বলিলেন, বসো। তারপর অনেকদিন পরে দেখছি। আশুতোষ চেয়ারের পিছনের ঠেকনাটা ভালো করিয়া দেখিয়া লইয়া বসিতে বসিতে বলিলেন, অনেকদিন পর। আরে দেখা হচ্ছে এই ঢের। চাল, নুন, কাপড়, তেল এসবের সন্ধানে ঘুরতে ঘুরতেই দম ফুরিয়ে যায়। তুমিও তো অনেকদিন যাওনি ও পাড়ায়। দীননাথ হাসিয়া গড়গড়ার নলটা বাড়াইয়া ধরিয়া বলিলেন, আরে তোমার তো তবু ফুরোবার মতন দম আছে, আমার আবার ওসবের উপরে ডেলি প্যাসেঞ্জারি। নাও ধর। আশুতোষ নলটা গ্রহণ করিতে করিতে বলিলেন, আবার ওটি গছিয়ে দিচ্ছ? একে কুঁড়ে বলে বাড়িতে বদনাম আছেই। আসবার সময় গিন্নি টুকে দিলেন, তোমায় পাঠাচ্ছি বটে, কিন্তু নিশ্চিন্দি হতে পারছি নে। ঠিক তুমি কোথাও আড্ডা জমিয়ে। দীননাথ বাধা দিয়ে বলিলেন, তুমি চিরটা কাল ওদিককার ভয় নিয়েই রইলে আশু, আমাদের বদনাম দেওয়ার ভয়টা হার। দুই বন্ধুতে হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ভিতরকার কথাটা এই যে আশুতোষের স্ত্রৈণ বলিয়া একটু বদনাম আছে। আসর আড্ডা জমাইবেন কি, কোনো কালেই তাহাকে জোর করিয়াও বেশিক্ষণ ধরিয়া রাখা যায় নাই। আশুতোষ হাসিতে হাসিতেই একটু লজ্জিতভাবে বলিলেন, তোমাদের ওই এক কথা। আমার হয়েছে এদিকে আস্তাকুর, ওদিকে বট ঠাকুর, বাড়িতে ওই বদনাম, তোমাদের কাছে এলে। রবিবার তাহার উপর অনেক দিন পরে দেখা। সেই সব পুরানো কথা লইয়া দুই বন্ধুতে কিছুক্ষণ হাস্য রহস্যালাপ চলিল। গড়গড়ার নলটা হাত ফের হইতে লাগিল। শেষবার নলটা বাড়াইয়া ধরিয়া আশুতোষ বলিলেন, হ্যাঁ এই দেখো, যার জন্যে আসা সে কথাটা একেবারেই ভুলে গেছিলাম। তবু তোমরা বদনাম দিতে ছাড়বে না। কাল সকালে ওখানেই খাবে। বেশ একটু অন্ধকার হইয়া আসিয়াছে, তবুও দীননাথের মুখের ভাবটা বন্ধুর দৃষ্টি এড়াইল না। বিস্মিত হইয়াই প্রশ্ন করিলেন, ও কি দিন, খাবার নামে হঠাৎ ওরকম হয়ে গেলে যে? দীননাথ ততক্ষণে একটা ছুতা ঠিক করিয়া লইয়াছেন। হাসিবার চেষ্টা করিয়া বলিলেন, না বাবা, খেতে হবে, সে তো তোফা খবর হে। তোমাদের দিনও তেমনই ভোজন বিলাসী আছে, বয়স হলে কি হয়। কিন্তু কথা হচ্ছে যাব কখন? 10টা 13 গাড়ি, তার মানে। আশুতোষ বাধা দিয়া বলিলেন, আরে তোমায় আমি ঠিক সময় খাইয়ে দেবো, তারপর আমাদের স্টেশনেই উঠে পড়ো, কাছেও হবে, 15 মিনিট বেশি সময়ও পাবে। না ভাই, যেতেই হবে। ছেলেটার অন্নপ্রাশন, বুড়ো বয়সের ছেলে, আর কত ভেঙে বলবো তোমায়। যাবে, না গেলে ভয়ানক দুঃখ হবে আমার ভাই। দীননাথ ততক্ষণে আরো সামলাইয়া লইয়াছেন। হাসিয়া বলিলেন, আর যাবো হে যাব। তুমি অত করে বলছো কেন? আমার নিজের টান নেই? চেকার মানুষ, তাই একটু ভাবিয়ে তুলেছিল। আর ছেলের ভাত, এ কথা বলো নি তো আগে। মোদ্দা দেখো, এই যত শিগগির ছেড়ে দিতে পারো আমায়। আরে হ্যাঁ হ্যাঁ, 8টার সময় গেলেও তো এর পাবে। 8:30টায় আমাদের দুলুর গাড়ি যে। মোদ্দা দেখো। হ্যাঁ। আশুতোষ চলিয়া গেলে দীননাথ মনের আক্রোশ মিটাইয়া খুব একচোট বকিয়া গেলেন আপন মনে।
কখনো মনে মনেই, কখনো একটু স্পষ্টভাবে। নাও, নিমন্তন্ন করে গেলেন। তোমার আর কি, বাপ নগদ টাকা রেখে গেছে, পায়ের উপর পা দিয়ে খাচ্ছ। কত ধানে কত চাল, একটু খতিয়ে দেখবার তো দরকার হয় না? শখের প্রাণ, বুড়ো বয়সে বিয়ে করলে গিন্নিও বছর না ঘুরতে একটি করে সাপ্লাই করে যাচ্ছেন, আর ফুর্তি করে অন্নপ্রাশন দিয়ে যাচ্ছ। তা দে না বাপু, দে, টাকা আছে, আরও কষে বিয়ে কর, মাসে একটা করে কর, অন্নপ্রাশন লেগে থাক বাড়িতে। কিন্তু আমাদের এর মধ্যে টেনে আতান্তরে ফেলিস কেন? ওহ, এখন কি করি বলো তো? বাবু তো লম্বা লম্বা পা ফেলে এসে ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন করে গেলেন। না বাবা, আমার এ খেটে খেতে হচ্ছে। আছি ভালো, পরের সুবিধে অসুবিধে যা কোথায়, দুনিয়া যে কি চালে চলছে, অন্তত সে খোঁজটুকু তো আমি রাখি। ওর আর কি, পায়ের উপর পা দিয়ে বসে খাচ্ছেন আর নেমন্তন্ন করে বেড়াচ্ছেন। খানিকটা এরকম বকিয়া মনটা একটু হালকা হইল। তাহার পর নীরবে খানিকক্ষণ এক টানা গড়গড়া টানিয়া একটু নরম হইল, শান্তভাবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, করেই বা কি, আর অন্যায়টাই বা কি করেছে যে এরম বলছি? আহা, বেচারা আশু কোনো কাজে কখনো আমাকে বাদ দেয় না। আর কেউ না হোক, দিনোর আশা চাই। ছেলেবেলার বন্ধু বলে কেই বা এমন করে মনে রাখে বলো? আশুর মতন যাদের টাকা, তাদের তো আরও মনে থাকে না। সবই বুঝি, কিন্তু তবুও বলি, ফ্যাসাদে ফেললে হে ভাই আশু। আরও খানিকক্ষণ চুপ করিয়া গড়গড়া টানিতে লাগিলেন। তাহার পর আবার স্বগতোক্তি আরম্ভ হইল। না হয় কাটিয়েই দেবো, তাও তো হয়, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, কিংবা ধরো বড়বাবু হঠাৎ একটা লোক পাঠিয়েছিল, ভোরের ট্রেনেই আমায় বেরিয়ে যেতে হলো। এমন তো হয়েছেও দু একবার, আশু জানে। কিংবা গিন্নির বুক ধড়ফড়ানি, ডাক্তার ডাকবার মতন অবস্থা, তাও তো আশু জানা। কিংবা একটু চেষ্টা করিতে এক রাশ এইরকম অজুহাত হাতের কাছে আসিয়া পড়িল। ম্যাকআর্থার ইন্ডিয়া লিমিটেডের একটি সেকশনের চার্জে দীননাথ 20 টাকায় আরম্ভ করিয়া আজ মাস গেলে 200টি টাকা ঘরে আনিতেছেন। মাথার অভাব নাই তো, কিন্তু অজুহাতগুলি সবই বড় হালকা ঠেকিল। এরকম হালকা একটা ছুতো করার আর একটা বিপদ এই যে বন্ধু মনে করিবে ওই যে নিমন্ত্রণে গিয়া 2টো টাকা মুখ দেখানি দিতে হইবে, দীননাথ সেটাই ফাঁকি দিবার মতলব আঁটিয়াছে। বিপদ কি এক রকম? তাও যদি ছেলেপুলে কেহ একজন বাড়িতে থাকিত, তাহাদের হাতে টাকা 2টো পাঠাইয়া স্বচ্ছন্দেই একটা ছুতা করিয়া বসিয়া থাকা যাইত। কপাল দোষে ছোটটি মামার বাড়ি গিয়া বসিয়া আছে, বড় হাবুলটি। এইখানে আসিয়া দীননাথের চিন্তাস্রোত এক জায়গায় দাঁড়াইয়া ঘুরপাক খাইতে লাগিল। হাবুল কাল শ্বশুর বাড়ি গেল। সকাল থেকেই গোছ গাছের ধুম পড়িয়া গিয়াছিল। অফিস যাওয়ার ব্যস্ততার মধ্যেই দীননাথ মাঝে মাঝে লক্ষ্য করিতেছিলেন নিউকার জুতাটি প্রাণের সব দরদ দিয়া সে দুলিয়া দুলিয়া পালিশ করিতেছে। একবার সাইকেলে বোঁ করিয়া ধোবার বাড়ি হইতে একটা হাতকাটা গেঞ্জি, গোটা 2 গিলা করা পাঞ্জাবি আর 3খানা ধুতি লইয়া আসিল। অফিসে বাহির হইবা যাইবার সময় চোখে পড়িল পরিবার ঘরে চৌকির ওপর বসিয়া বিপুল উৎসাহে নাক মুখ খিচাইয়া কোঁচার ভাঁজ পালিশ করিতেছে। একটা দিনও যদি হতভাগা দেরি করিয়া যায়, তো এতটা দুর্ভাবনায় পড়িতে হয় না। হাবুলের জামাই বেশ থেকে দীননাথের হঠাৎ নিজের জামাইয়ের কথা মনে পড়িয়া গেল। দেখিতে দেখিতে চোখ 2টা উজ্জ্বল হইয়া উঠিল, মুখে একটা মৃদু হাসি ফুটিল। এত ঘন ঘন তামাক টানিতে লাগিলেন যে যেটুকু বা অবশিষ্ট ছিল পুড়িয়া ছাই হইয়া গেল। দীননাথ কন্যাকে ডাকিলেন, চিনু মা,
শিগগির ছিলিমটা আরেকবার সেজে নিয়ে আয় তো, শিগগির। 20 টাকাকে 200 টাকায় পরিণত করিতে এই মন্ত্রী মাথায় বুদ্ধির কুণ্ডলী পাকাইয়া বহুত সাহায্য করিয়াছে। যতক্ষণ না আসিল পুরো বুদ্ধি, দীননাথ ব্যস্তভাবে রকটাতে পায়চারি করিতে লাগিলেন। জামাই গোবিন্দের ছবিটা চোখের সামনে জল করিতেছে। জোরে গাড়ি হইতে নামিল। কি ফিটফাট! ঢিলা মালকোঁচা করিয়া কাপড় পরা, সেলুনে চুল ছাঁটা, গায়ে পাশ বোতাম পাঞ্জাবি, হাতে একটা সুটকেস। ওদের যুগে জামাই হাতে একটা কুটা তুলিতেও লজ্জা পাইত। আজকাল জামাইয়ের একটা সুটকেস থাকিবেই, তাহাতে তাহার কাপড় চোপড়, তোয়ালে, আরশি, চিরুনি, টুথব্রাশ। ইহারা যে আত্মসম্পূর্ণ, সদা প্রস্তুত, স্মার্ট, এই যুগটাই যে আলাদা। তামাক আসিয়া গড়গড়ার মাথায় নিজের জায়গাটিতে গুছাইয়া বসিলে দীননাথও নিজের আসন গ্রহণ করিলেন। প্রায় আধ ঘণ্টা ধরিয়া মাথার মধ্যে গভীর মন্ত্রণা চলিল। দীননাথের চোখ মুখ ক্রমেই অধিকতর উজ্জ্বল হইয়া উঠিতেছে। শেষে একসময় চেয়ারের হাতলে একটা চড় মারিয়া বলিলেন, যাব, যায়েঙ্গে। তোমার ছেলের অন্নপ্রাশন আসু আর আমি যাব না, এ কি একটা কথা? হ্যাঁ, ষষ্ঠী পুজো, মা কাল পুজো বাদ দিইনি, আর এ একেবারে ছেলের অন্নপ্রাশন! কি যে বলে সব। হাঁকিলেন। চিনু, তোর মাকে একবার ডেকে দে তো মা। স্ত্রী আসিলে বলিলেন, হ্যাঁ গো, জামাই সেই জোরে একবার এসেছিল, তারপর কতদিন আসেনি। স্ত্রী একটু বিস্মিতভাবেই বলিলেন, কতদিন কি গো, বিয়েই তো হয়েছে সবেই 20 হলো। 8 দিন পরে জোরে এসেছিল, 3 দিন ছিল। হিসেব করে দেখো না, কতদিন আসেনি তাহলে? তা হঠাৎ জামাই আসার কথা কেন? আহা, নতুন জামাই, কোষখানেকের মধ্যে বাড়ি, জোরের পর এত দিন আনা হয়নি, তোমার কম মনে হলো? আর এই আশাই তো হবে আসল শ্বশুর বাড়ি আসা। জোরের আসা সে তো একটা পদ্ধতি, তা ধরতে গেলে তো বিয়ে করতে আসা ধরে বলতে হয় জামাই 2 বার এসে গেছে। হঠাৎ এই অসময়ে জামাইয়ের প্রতি এত দরদে স্ত্রী আরো বিস্মিত হইয়া গেছেন। বলিলেন, ও, তা ডাকিয়ে আনাও না বাপু, আমি কি মানা করেছি না আমার অসাধ? এতদিন বলোনি তো। আরে নাও, উল্টো চাপ। তুমি বাড়ির গিন্নি, আমায় মনে করিয়ে দিতে হবে? আমি হলাম ডেলি প্যাসেঞ্জার। বলে 1000টা রাস্তার কুকুর মোড়ে একটা ডেলি প্যাসেঞ্জার হয়। আমার সঙ্গে বাড়ির কতটুকুই বা সম্বন্ধ? খোকাটার কথা ফুটলে তোমাকেই কোন দিন বলবে বাগানের মুনিশ নাইবার জন্য তেল চাইছে। বেশ, আমারই দোষ। তককে তো তোমার সঙ্গে এঁটে উঠতে পারবো না, মেনে নিচ্ছি। তা কি করতে হবে? এই হঠাৎ তামাক খেতে খেতে মনে পড়লো কথাটা, ডেকে বলে দিলাম। যা ঠিক হয় করো। এ তো রাগের কথা হলো গো। বেশ, হাবুল আসুক ফিরে বলে পাঠাচ্ছি। আহা, এর সঙ্গে হাবুলের কি সম্বন্ধ বা আমার তো বুদ্ধিতে আসছে না। হাবুল তার নিজের শ্বশুর বাড়ি গেছে, আর তোমার জামাই তার নিজের শ্বশুর বাড়ি আসবে। কিন্তু হাবুলের মনে কষ্ট হবে না? জোরের পর ভগ্নিপতি প্রথমবার শ্বশুর বাড়ি এলো আর সে নেই। আহা, এটা কি তার পক্ষে কষ্টের কথা? উফ, কি জ্বালা! সে যে থাকছে না গো, কথা শেষ করতে দেবে না, কেবল তক্ক তোমার। মেয়েদের কথা শেষ করতে দিলে কাজ আরম্ভ করবার সময় পাওয়া যেত না। হাবুল কাল গেছে, কাল না হয় পরশু বা আসবেই। তোমার জামাই যদি কাল সকালে আসে, অন্তত দিন 3 তো থাকবেই। হাবুলের সঙ্গে দেখা হয় কিনা হিসেব করে দেখো না। কাল সকালেই?
হাবুলেরও 5 দিন ছুটি, তোমার জামাই গোবিন্দরও 5 দিন ছুটি, হিসেব না করে বলিনি। ওর কলেজ আর এর না হয় কাছারি। ও, তাহলে তো দেখছি এক্ষুনি বলে পাঠাতে হয়। আর সত্যি তো, কাল সকালে যদি আসেন জামাই, তাহলেও কোনো রকমে 3টে দিন পুরো হয়। হ্যাঁ গো, কি করি তাহলে? কোন 950 কোষ দূর, একটা চিঠি লিখে দাও বেহানকে, হারাধনকে দিয়ে পাঠিয়ে দাও। একটু দিব্যি টিব্বি দিয়ে কাকুতি মিনতি করে লেখো, যেমন লেখা উচিত। আর লিখবে, আমি সকাল 8টার সময় বেরিয়ে যাব, খুব ইচ্ছে বাবাজিকে একবার দেখে যাই, কাল নাও ফিরতে পারি। মানে ওটুকু না জুড়ে দিলে খাইয়ে দাইয়ে দুপুরের পরে পাঠাবে। আর একটা বিশেষ ধরনের স্ত্রীর পানে চাহিয়া খুব সূক্ষ্মভাবে হাসিলেন। স্ত্রীও ততটুকুই হাসিয়া বলিলেন, আর বলতে হবে না, বুঝেছি। বুঝিবার কথাটা এই যে কন্যাও যেন লুকাইয়া জামাইয়ের জন্য একখানা চিঠি হারাধনের হাতে দিবার সুযোগ পায়, তাহা হইলে ব্যবস্থাটা একটু পাকা হয় আর কি। কাহার চিঠিতে বেশি কাজ হইল বলা যায় না, তবে পরদিন সকাল 8টার সময় জামাই গোবিন্দ আসিয়া উপস্থিত হইল। বেগুনি লুঙ্গিটি পরিয়া মুখে যথাসম্ভব নিশ্চিন্ত ভাব ফুটাইয়া খুব চিন্তিতভাবে দীননাথ রকে বসিয়া তামাক সেবন করিতেছিলেন এবং আর চোখে ঘন ঘন ঘরের ভিতরকার ঘড়িটার দিকে দৃষ্টিপাত করিতেছিলেন। গোবিন্দ সুটকেস হাতে গাড়ি হইতে নামিয়া যখন প্রণাম করিল, তখন দেখিলেন ঠিক কাঁটায় কাঁটায় 8টা। আশীর্বাদ করিয়া ধীরে ধীরে একটা স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। গোবিন্দ ভিতরে চলিয়া গেলে দীননাথ হিসাবটা করিয়া লইলেন। এখন 8টা, গাড়ি 10টা 13-এ, তাহা হইলে 2 ঘন্টা 13 মিনিট সময়। ও 13 মিনিট হাতে রাখিয়া 2 ঘন্টা ধরাই ভালো। আশুর বাড়ি যাইতে 10 মিনিট, আসিতেও 10 মিনিট, 20 মিনিট। আসলে আশুর সম্বন্ধে এখনো দীননাথের একটু দুর্বলতা আছে, না না করিয়াও একটু চাপ হইয়া যাই। তা সব মিলিয়ে গেল এই সময়। আধ ঘন্টা, এই পুরো 1 ঘন্টা। তার মানে যদি ঠিক 8:30টার সময় বাড়ি হইতে বাহির হইতে পারা যায়, তো 9:30টার মধ্যে ফিরিয়া আসিয়া চলে। ওদিককার স্টেশন দিয়ে যাওয়া চলে না, তাহার মানে তো পেন্টুল পরিয়া নিমন্ত্রণ রক্ষা করিতে যাওয়া। তাহা হইলে কি বা দরকার ছিল এত কাঠ খড় পোড়াইয়া গোবিন্দকে ডাকিয়া আনার? তাহা হইলে তাড়াতাড়ি আসিয়া অফিসের পোশাক পরিয়া একটু জিরাইয়া লইয়া স্টেশনে পৌঁছিতে আধ ঘন্টা হাতে থাকিবে, যথেষ্ট। ওই 13 মিনিট তো রহিল। মিনিট 10 অপেক্ষা করিতে হইল। তাহার পর দীননাথ ভিতরে গেলেন। গোবিন্দ জামা জুতা পরিয়াই ভিতরের রকে একটা আসনে বসিয়া শাশুড়ির সহিত গল্প করিতেছিল। দীননাথ ঢুকিয়া হাসিয়া ব্যস্তভাবে বলিলেন, যা ভেবেছি, গল্প পরে হবে ক্ষণ, এখন ওকে ছেড়ে দাও, জামা জুতো ছাড়ুক। যাও বাবাজি, ওঠো, নিয়ে যা ঘরে। চিনু। ছোট শালি চিনু সঙ্গে করিয়া পাশের ঘরে লইয়া গেলে একটু চাপা গলায়, অথচ যাহাতে গোবিন্দও শুনিতে পায় এইভাবে স্ত্রীকে যেন সতর্ক করিয়া দেবার ভঙ্গিতে বলিলেন, ওদের একেবারে ঘড়ি ধরে কাজ করা অভ্যেস, ছেলে বুড়ো মেয়ে মদ্য সবার। কেন, তোমায় তো বলেছিলাম এর আগে। হঠাৎ এই সব কথায় স্ত্রী একটু বিমূঢ়ই হইয়া গিয়াছেন। কিছু না বলিয়া সপ্রষ্ট দৃষ্টিতে মুখের পানে চাহিয়া রহিলেন। দীননাথ বলিলেন, ঠিক ঘড়ি 8:30টার সময় চান করতে যাবে, তারপর পুজো 9:30 পর্যন্ত, তারপর। গৃহিণী যেন চমকিয়া উঠিলেন, বলিলেন, পুজো কি গো?
বেশ চাপা গলায় বলিবার চেষ্টা করা সত্ত্বেও বিস্ময়ের আধিক্যে কথাটা গোবিন্দর কানে পৌঁছাইয়া গেল। শ্বশুরের কথাগুলোও পৌঁছিয়াছে। সে একটু অন্যমনস্কভাবেই শালির সঙ্গে গল্প করিতে করিতে জুতার ফিতা খুলিতেছিল। আরও সতর্ক হইয়া কান খাড়া করিল। শ্বশুর বলিতেছেন চাপা গলাতেই, পুজো কি গো, মানে কি? বাইরে বাইরে অমন বলে? এরা ভয়ানক সাত্ত্বিক বংশ যে, সন্ধে আহ্নিক পুজো না করে জল খায় না। দেখতে পেলে না মুখটা শুকনো? গোবিন্দর আবার বেশি বেশি যে, প্রায় ঘণ্টা খানেকের কাছাকাছি। গোবিন্দর মুখটা শুকাইয়া গেল। শালিটি ছোট, বছর আষ্টেকের, খুব উৎসাহের সঙ্গে নূতন জামাইবাবুর সঙ্গে গল্প করিতেছিল। গোবিন্দ হাত উঁচাইয়া তাহাকে থামিতে ইশারা করিল। শাশুড়ি ওদিকে চাপা গলায় প্রশ্ন করিলেন, হ্যাঁ সত্যি? বিশ্বাস করিতে পারিতেছেন না। শ্বশুর ও ঘরে কথাবার্তা বন্ধ হইয়া যাওয়ার গলাটা আরেকটু চাপিয়া দিলেন। গরদ পরে সুতি কাপড় পরবে না, ওরা ভয়ানক সাত্ত্বিক বংশ যে। তাহার পর বাহিরে যাওয়ার শব্দ হইল। গোবিন্দর মাথায় যেন বজ্রাঘাত হইল। যথা পদ্ধতি চা টোস্ট ডিম সাঁটাইয়া বাহির হইয়াছে। শাশুড়ি নিশ্চয় এইবার লক্ষ্য করিবেন। মুখ শুকনো না দেখিয়া কি মনে করিবেন ভাবিয়া মুখ শুকাইয়া গেল। তারপর পূজার যে পর্যন্ত জানে না সে, কোন মুখে বসিতে হয় তাহা পর্যন্ত নয়। গরদ পরিয়া 1 ঘণ্টা বসিয়া বসিয়া কি করিবে? গতবার জোরে যখন আসিয়াছিল এ বিপদের তো সম্মুখীন হইতে হয় নাই। আর শ্বশুর এসব তত্ত্ব কি করিয়া সংগ্রহ করিলেন? কে এইসব মিথ্যা সংবাদ দিয়া গোবিন্দর সঙ্গে শত্রুতা করিল? উপায় এখন? ওদিকে শালি ঠাট্টা করিয়া বলিল, জামাইবাবু জুতোর ফিতে আজ খুলবে না? গোবিন্দ সম্বিত হইল। হ্যাঁ হ্যাঁ, এই যে বলিয়া তাড়াতাড়ি জুতা জোড়া খুলিয়া জামা খুলিল। তাহার পর হাতের ঘড়িটা দেখিয়া বলিল, ওহ দেরি হয়ে গেল তো। শাশুড়ি আসিয়া উপস্থিত হইলেন। একটু অপ্রতিভ ভাব। এমন জামাইকে এতদিন বুঝিতে পারেন নাই। সামনে আসিতেই কুণ্ঠা বোধ হইতেছে। দোরের পাশে দাঁড়াইয়া বলিলেন, বাবা, উনি এইমাত্র বলছিলেন তোমাদের বাড়িতে সব ঘড়ি ধরে কাজ। আমি কি জানি বাবা। তা শোনো, বাথরুমে সব তোয়ের আছে, জলও তোলা আছে, আর নে উঠে নাকি পুজো আননি। গোবিন্দ অত্যন্ত লজ্জিতভাবে মুখ নিচু করিয়া একটু হাসিল। শাশুড়ি স্বামীর কথার প্রমাণ পাইয়া আরো কুণ্ঠিত হইয়া উঠিলেন। দেখো বাবা, কেউ বলে তবে তো জানবো। উনি বলছিলেন সুতির কাপড় পর্যন্ত পুজোর সময় পরো না। আর তুমি জোরে এসেছিলে, এসব কিছুই বন্দোবস্ত করা হয়নি। বেয়ান শুনলে কি ভাববেন? গোবিন্দ ঈষৎ হাসিয়া বলিল, না না না, তার জন্যে কি হয়েছে? আমি ভেবেছিলাম এখানে ব্যবস্থা নেই বললে আপনারা বিব্রত হয়ে পড়বেন, তাই বলিনি। ও মা, ব্যবস্থা নেই কি বাবা? তোমার শ্বশুরের এ পার্ট নেই, তা বলে হিঁদুর বাড়িতে পুজোর ব্যবস্থা থাকবে না? চিলেকোঠার পাশে দস্তুর মতো পুজোর ঘর রয়েছে, সে কি কথা? নাও আর দেরি করো না, 8:30 বাজতে কত দেরি গো বাবা? পুজোর ঘরটা নিরিবিলিতে একেবারে চিলেকোঠার পাশে শুনিয়া গোবিন্দর খানিকটা উৎসাহ আসিয়াছে। হাত উল্টাইয়া ঘড়ি দেখিয়া বলিল, এখনো মিনিট 10 সময় আছে, আর 5-10 মিনিট এদিক ওদিক হলে ক্ষতি কি মা? ছুটির দিন, আপনি ব্যস্ত হবেন না। দীননাথ আসিয়া দাঁড়াইলেন। গৃহিণীকে বলিলেন, কাপড় গামছা বের করে। গোবিন্দ বলিল, আগে সব রয়েছে বলিয়া পাছে কাপড় গামছা দেওয়া হয় সেজন্য তাড়াতাড়ি সুটকেস খুলিয়া ধুতি তোয়ালে বাহির করিয়া ফেলিল। আজকালকার ছেলে খুব স্মার্ট যে এ বিষয়ে। শ্বশুর গৃহিণীকে বলিলেন, ওকে ততক্ষণ একটা গরদ বের করে দাও। বলিয়া হাসিয়া বলিলেন, ভট্টাচার্যির ব্যাটার আমার আবার 1 ঘণ্টা ধরে পুজোর হিড়িক আছে যে, ওই যে
সেদিন আমায় বললে, কি যে ওর ভালো নামটা ভুলে যাচ্ছি, এ যুগে আর এসব কেন বাবা? গৃহিণী ধমক দিয়া বলিলেন, না, সবাই তোমার মতো হবে। বুড়ো আঙুলে একবার পইতে জড়াতেও কখনো দেখিলাম না। স্বামী হাসিতে লাগিলেন, বলিলেন, তুমি গরদটা বের করে দাও গে। চিনু, গোবিন্দর কাপড়টা কুঁচিয়ে রাখ, পারবি নি? না হয় আয় বাইরের ঘরে, কিরকম করে কাপড় কুঁচুতে হয় শিখিয়ে দিই। তুমি যাও বাবা, যাও। না, ভালো ভালো, ঠাট্টা করছি বলে কি আর সত্যিই বলছি, বাচস্পতির বংশ তোমাদের। ম্যাকআর্থার কোম্পানির একটা সেকশনের ইনচার্জ, টাকা আছে, কড়ি আছে, বাড়ি আছে, বিষয় আছে, প্রতিপত্তি আছে। কন্ট্রোলের বাজারে নাই শুধু কাপড়। একটি যাহা ছিল ছেলে লইয়া শ্বশুর বাড়ি গেছে, তাহাকেও সেখানে স্মার্ট হইতে হবে তো। সেও তো জানে শ্বশুরের কাছে কাপড়ের ভরসা করিয়া শ্বশুর বাড়ি যাওয়ার যুগ আর নাই। দীননাথ বাহিরের ঘরে গিয়া একটা ছুতা করিয়া চিনুকে সরাইয়া দিলেন। বড় মেয়ে আর স্ত্রী ওদিকে জামাইয়ের আয়োজনে ব্যস্ত। জামাই যখন বাথরুমে ঢুকিয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া আছে, শ্বশুর তখন তাহার কাপড়টি তাড়াতাড়ি কোঁচাইয়া পরিধান করিতেছেন। মোটে 1 ঘন্টা সময় তাহার মধ্যে ফিরিয়া আসিয়া খুব সন্তর্পণে লুঙ্গিটা পরিয়া কাপড়খানি কোঁচাইয়া আলনায় টাঙাইয়া বলিতে হইবে, কই রে চিনু, গোবিন্দ এখনো নামেনি নাকি ওপর থেকে? চিনু বলিবে, না তো বাবা। দীননাথ বলিবেন, তাই তো দেখছি। শোন, কাপড়টা এখনো নিয়ে যাসনি তুই। চিনু বলিবে, মা, তুমি তো দৌড়ে তালা দিয়ে নেমন্তন্ন খেতে চলে গিয়েছিলে বাবা। দীননাথ বলিবেন, ও হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, যা তাড়াহুড়োর মধ্যে যাওয়া, খেয়ালই ছিল না। তা নিয়ে ওই ঘরেই রেখে দে, নয়তো আবার ওরকম ভুল হলেই চিত্তির। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আপনার কীরকম লাগলো যদি জানান, আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।